আমার জীবনের শুরুটা ছিল খুবই কষ্টের এবং খুবই স্ট্রাগলের একটা জীবন ছিল। আমি সেখান থেকে আজ এই পর্যায়ে এসেছি। আমি যেদিন এই প্রতিষ্ঠানে চাকরি করি সেদিন সকালে আমি বাসা থেকে বের হওয়ার সময় আমার পকেটে 5 টাকা ছিল। আমি ঘর থেকে যখন বের হই তখনই একটা ভিক্ষুক আন্টি আমার সামনে হাত পাচ্ছে যে বাবা আমাকে কিছু দাও। এখন আমি 5টা টাকা মানে পকেটে রেখেছিলাম হচ্ছে, আমি আবার চা চা খাই, রং চা 5 টাকায় পাওয়া যেত। আমি রং চা খাওয়ার জন্য 5 টাকা রেখেছিলাম। আমি তাকে তাৎক্ষণিক ওই 5টা টাকা দিয়ে দিছি। ওই দিনটাই আমি আমার কোচিং সেন্টারে আসার সময় একটা বিজ্ঞপ্তি দেখি যে আসলে এক জায়গায় প্রিন্সিপাল বা অধ্যক্ষ নিয়োগ দেওয়া হবে। আমি ওখান থেকে নাম্বারটা নেই। এরপর ওই দিনকেই যোগাযোগ করার পরে আমাকে একটা ডেট দেওয়া হয় যে আপনি এই দিন আসেন, এবং আমি সেই দিন গিয়ে ইন্টারভিউতে আল্লাহ রহমতে প্রায় 15-16 জন ছিল, তার মধ্যে আমি সিলেক্টেড হই। আরও আমার আগেও আরও 15-16 জন নাকি ইন্টারভিউ দিয়েছিল। আলহামদুলিল্লাহ আমি সিলেক্ট হই। ঠিক আছে, আমার বিশ্বাস দান মানুষকে অনেক দূরে নিয়ে যায়। এজন্য আমি দান, সবর, ধৈর্য এগুলোকে সবসময় মানে নিজের সাথেই রাখি বলা যায়। আমি যদি পরিশ্রম করি, পরিশ্রমের ফল বৃথা যাবেই না। পরিশ্রম করলে সেটা বৃথা যায় না, সেটার সৃষ্টিকর্তাও বৃথা ফেলবে না। ঠিক আছে, কর্ম অনুযায়ী আল্লাহ তাআলা দিবেন। কিছু কিছু কর্ম দেখা যায় বিষয় তকদিরে থাকে, কিন্তু বেশিরভাগ বিষয় হচ্ছে কর্মের সাথে রিলেটেড। আমি যদি কর্ম ভালো করি ইনশাল্লাহ আমার ফল ভালো হবে, এটাই স্বাভাবিক। এজন্য আমি প্রচুর পরিশ্রমী। আমি দেখা যায় মানুষকে অনেক হেল্প করছি, অনেক স্টুডেন্ট ফ্রি পড়াইছি। আমার নিজের ঘরে খাবার না থাকা অবস্থায় ওই স্টুডেন্টরা অনেক বেতন মেরে চলে যেত, আমি কারোর সাথেই কখনোই করতাম না। ঠিক আছে, আমি কাউকে বলতে পারতাম না ফোন দিয়া যে আপা বেতনটা আজকে দিয়ে যান, বা ভাই বেতনটা দেন, বা কাউকে দাঁড়ায়া যে অপমান করা, এটাও কখনো করতে পারতাম না। আমি সবসময় জানতাম মানুষের সমস্যা থাকে, সে হয়তো সমস্যার কারণে আমাকে দিতে পারছে না। এভাবে অনেক স্টুডেন্ট পড়াইছি যারা বেতন এখনো দেয় নাই এবং এখনো ভালো ভালো জায়গায় অবস্থান করতেছে। আলহামদুলিল্লাহ, দোয়া করি তারাও যেন আমার জন্য দোয়া করে আর কি। আমি জানি আমি যে পথে হাঁটছি সেটা মানে প্রচুর কাঁটাযুক্ত একটা পথ, কিন্তু এই পথ হয়তো মানে এখানে সাপোর্টার দরকার হয়। মানুষ আসলে জীবনে চলতে গেলে আমার মতো সংগ্রামী মানুষ জীবনে যদি একটু সাপোর্ট পায় তাহলে অনেক কিছু করতে পারে, কিন্তু সেই সাপোর্টটা আমি আসলে কখনোই কারো কাছ থেকে পাই নাই। শিক্ষা অর্জন করতে গিয়ে ভাই বোনরা দিয়েছে যতটা পেরেছে, ঠিক আছে, কিন্তু এছাড়া যে আমি শিক্ষা অর্জনের শেষে আমি কিছু একটা করার জন্য যে একটা আর্থিক সাপোর্ট, বুদ্ধি, এই জিনিসটা আমি কখনোই পাইনি। আমার ভাই বোনের মধ্যে ধরেন যদি একজন দুইজন একটু দাঁড়ায় শক্ত হয়ে, তাহলে কিন্তু আসলে তার জন্য সেই দাঁড়ানোটা একটু কঠিন, কারণ তাকে পিছনের থেকে অক্টোপাসের মতো দারিদ্রতা টেনে ধরে। সেই অক্টোপাসের থেকে ছুটে এসে মানে তার সামনে এগিয়ে যাওয়াটা আসলে খুবই কষ্টকর। এজন্য আমি আমার চেষ্টা কখনো মানে করিনি। আমি আমার চেষ্টা চালিয়ে গেছি, কারণ আমাকে হারা যাবে না, এটা আমার ছিল যে আমি হারবো না, আমাকে মানে সাফল্যের দিকে যেতেই হবে। আজ পেছনে তাকিয়ে আমার আসলে গর্বের বিষয় হচ্ছে মা আমার মায়ের সততা, এবং মা হচ্ছে প্রচুর মানে সংগ্রামী একজন মানুষ। আমাদের তো বললামই, আমাদের 9টা ভাই বোনকে রেখে যখন বাবা মারা যায়, মা হচ্ছে যেমন একটা মুরগির ঝাঁকে মানে যখন একটা চিল হানা দেয়, তখন যখন একটা মুরগি তার বাচ্চাগুলোকে ডানার মধ্যে নিয়ে বসে থাকে, সেভ করে, সেরকম হচ্ছে আমার মা অনেক প্রতিকূলতার মধ্যে আমাদের সেভ করার চেষ্টা করছে। এবং একটা সন্তানকেও হয়তো আমরা ঢাকায় জন্ম নিলেও অনেক কিছু করতে পারে নাই, তারা আমাদের জন্য কিছু রেখে যেতে পারে নাই, অনেক সুযোগ ছিল কিছু করার, কিন্তু সেটা করতে পারে নাই। কিন্তু আমরা প্রত্যেকটা ভাই বোন আল্লাহর রহমতে মানুষ হয়েছি। কাউকে মানে কেউ একটা দিন গালি দিবে এরকম কোনো রেকর্ড নাই। আমরা সবসময় চেষ্টা করছি আমাদের কোনো কর্মের জন্য যেন আমাদের বাবা মাকে কেউ কখনো গালি দিতে না পারে। আমরা সেখানে সেই সর্বোচ্চ পর্যায়ের সম্মাননায় আমার বাবা মাকে নিয়ে গেছি। যদি আমার বাবা বেঁচে থাকতেন হয়তো অনেক 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 খুশি হইতেন আমার এই বর্তমান অবস্থানের কারণে, কিন্তু আমার বাবা আসলে আমাকে ছোট রেখেই চলে গেছেন।
এই হচ্ছে আমার মায়ের জন্য আমি আসলে খুবই গর্বিত। তিনি আমাদেরকে সংগ্রামের সাথে মানুষ করছেন। টাকা, যত টাকাওয়ালা হোক, তাকে যদি আপনি অসম্মানিত করেন, দেখবেন সে আর বাঁচার ইচ্ছা থাকবে না। টাকা একটা তুচ্ছ বিষয়, এটা জীবনযাপনের জন্য প্রয়োজনীয় হইতে পারে, কিন্তু বেঁচে থাকার জন্য সম্মান অনেক বড় একটা জিনিস, যেটা আমি প্রতিনিয়ত অর্জন করার চেষ্টা করি। আমার চাল চলন, বেশভূষা, এখন হয়তো আমি একটা স্কুলের প্রিন্সিপাল, কিন্তু আমি শুরু থেকেই সবসময় পরিপাটি, যা আছে আমার সর্বনিম্ন, আমার 200 টাকার পাঞ্জাবি হলেও এখন ধরেন 2000-4000 টাকার পাঞ্জাবি পরি, কিন্তু 200 টাকার পাঞ্জাবিটাও আমি এমনভাবে পরে চলাফেরা করতাম, মানুষ ভাবতো না ভালো ভালো ছেলে, ঠিক আছে। কখনো আমি গরিব, আমার বাসায় কিছু নাই, মানুষের সামনে এটা আমি কখনো প্রচার করতাম না, বা মানুষ বুঝতেও পারতো না। এই তো কিছুদিন আগে আমি অসুস্থ হয়েছিলাম। আমাদের এলাকার 2-1 এমপি পদপ্রার্থী প্লাস আমার স্কুলের টিচার অথবা আমার দলীয় অনেক লোক আমার বাসায় যেতে চাইছে, কিন্তু আমি নিতে পারি নাই। কারণ কি, আমার বাসার পরিবেশটা অত ভালো ছিল না। এখন আল্লাহর রহমতে ভালো হয়েছে, ঠিক আছে। এই যে এই বিষয়গুলো সবসময় আমি মাথায় নিয়ে চলি। আমি সম্মানকে প্রাধান্য দিব, অবশ্যই সম্মান ছাড়া একটা মানুষ বাঁচতে পারে না। আমি বলতে আমাদের পরিবার কেউ এটা ভাবে নাই যে এখানে আমি আসতে পারবো, তবে আমার টার্গেট ছিল এবং এখনো আছে। আমি যে অবস্থানে আছি, আসলে আমি একটা কমফোর্ট জোন বলতে একটা বিষয় আছে, সেই কমফোর্ট জোনে আটকে থাকতে চাই না। আমি সব সময় চাই আরো এগিয়ে যেতে। আমার দ্বারা আমার পরিবার, আমার রাষ্ট্র, আমার দিন সব যেন পরিপূর্ণভাবে আমাকে ব্যবহার করে কিছু করতে পারে, সেরকম ভাবে আমি সবসময় আমাকে বিলীন করার চেষ্টা করি। আসলে আমি সবার সাথে বিনয় প্রকাশ করি, আমি আমার শত্রুর সাথেও বিনয় প্রদর্শন করি, ঠিক আছে। এই বিনয় এবং মানুষের প্রতি শ্রদ্ধা, ভালোবাসা আমাকে অনেক মানুষের মনে অনেক উঁচুতে জায়গা দিছে। আমার শত্রুও আমার বিপক্ষে বলতে হইলে মানে সে ভেবেচিন্তে বলতে হবে, যা তা বলে আমার নামে বদনাম করার সুযোগ নেই, কারণ আমি সবার অন্তর জয় করে চলার চেষ্টা করি। আমরা 9 ভাই বোন, 9 ভাই বোন মধ্যে আমরা 6 বোন আর 3 ভাই। আমার যখন বয়স 7 বছর, তখন আমার বাবা 1998 সালে আমার বাবা মারা যান, অনেক অসুস্থ অবস্থায় মারা যান। আমরা ওইভাবে চিকিৎসা করতে পারিনি। আমার দুই ভাই বোন তখন একটু কর্মক্ষম ছিল, তারা বিভিন্ন ভাবে গার্মেন্টসে চাকরি। আমার মা বাসা বাড়িতেও মানে কাজ করেও আমাদের সংসার চালাইছে, এরকমও হয়েছে আর কি। আমি যখন ছোট ছিলাম তখন এটা আসলে আমার অভিভাবক, মানে আমি জীবনে বুঝে ওঠার আগেই আমি আবার অভিভাবক হারাইছি। আমি জীবনে অনেক ফিল করছি আমার প্রতিটা পদে পদে একটা বাবার যে কতটা অনুপস্থিতিটা, কতটা মানে ভয়াবহ। আমার মাথার উপর যে কত মানে একটা ছাতা ধরার মতো মানুষ আমি কখনো পাইনি, যেটা একটা বাবা সন্তানের উপর ছাতা হিসেবে থাকে। আমার একটা থাকবে যে বাবারা কাজ করতে পারুক আর না পারুক, বাবা একটা বটগাছের মতো, সে সব সময় সব ঝড় বাদলের ছায়ার মতো থাকে। এই ছায়াটা আমি পাইনি। আমি যখন বড় হয়েছি তখনই এই শূন্যতাটা সব সময় আমাকে মানে তাড়া করে বেড়াইছে আর কি। আমি যখন আমার পরিবারের, আমার ভাই বোন, মা, তাদের সংগ্রামটা দেখছি, তখন আমার ভিতরে আমি এমন একটা শক্তি মানে অর্জন করার চেষ্টা করছি যে না, আমি যদি একাও দাঁড়াইতে পারি, আমার এই সব মানুষগুলোর মানে জীবনের যত সমস্যা আমি সমাধান করার চেষ্টা করব। আমি এই যে মানে চেষ্টা, আমি এটা কখনো ভেঙে পড়িনি। আমি অনেকবার হোঁচট খাইছি, অনেকবার, কিন্তু আমি এই হোঁচট খাওয়ার মধ্যে কখনো ভেঙে পড়িনি, কারণ আমার একটা লক্ষ্য, একটা গন্তব্য আমি ঠিক করে তারপর চলছি। আমার ছোটকাল থেকেই হোপ ছিল হয়তো টিচার হব, নয়তো আমি আর্মির সদস্য হব। কিন্তু আমরা জানি মানে বাংলাদেশের প্রেক্ষিতে আর্মির সদস্য হইতে হইলে হয়তো মামু খালু থাকতে হয়, বা কোনো একটা লিঙ্ক থাকতে হয়, অথবা টাকা থাকতে হয়। একেবারে যোগ্যতার ভিত্তিতে খুব কম সংখ্যক মানুষই আসলে এই চাকরিগুলো পায়, যেটার কারণে আমার এইটা হালটা ছেড়ে দেওয়া লাগছে, এবং আমি আমার শিক্ষকতার দিকেই মনোযোগ দিছি, এবং এখানে আল্লাহ রহমতে এখন আমি একটা পর্যায়ে এসে পৌঁছেছি। আমি অনেক বিনয়ী ছিলাম, যার কারণে আমাকে অনেকে বোকা মনে করতো, অনেকে অবহেলা করতো, মনে করতো না এটা একটা নির্বোধ বোকা, এটা ওর দ্বারা কিছু সম্ভব না। আমি সবার উদ্দেশ্যে একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে যারা গরিব মধ্যবিত্ত, তারা যদি ছাত্র জীবনটাকে উপভোগ করে, তাহলে তাদের
ভবিষ্যৎ জীবন উপভোগ্য হবে না। এজন্য আমি আমার ছাত্র জীবন উপভোগ করিনি। আমার কোনো ফ্রেন্ড বলতে পারবে না তার সাথে খেলছি, কোনো জায়গায় খেলতে গেছি, কোথাও ঘুরতে গেছি, কোথাও ট্যুরে গেছি। আমি কখনো এই এনজয়গুলো করতে পারিনি, কিন্তু এই জিনিসগুলো এখন আমি করতে পারতেছি। এখন আমাকে এই যে আজকেও আমাকে বাংলাদেশের শীর্ষ একটা স্কুল অ্যান্ড কলেজ নির্ঝর স্কুল থেকে ইনভাইটেশন কার্ড দিয়ে গেছে তাদের খেলা উপভোগ করার জন্য। এছাড়া এই যে একটা বাহিনীর পক্ষ থেকে ক্যালেন্ডার হাতিয়ে দিয়ে গেছে, আর একটা বাহিনীর থেকে আমাকে একটা ডায়েরি দিয়ে গেছে। এই জিনিসগুলো না, আমি যদি ছোটকালে এনজয়ের নামে আমি নিজেকে ধ্বংস করে ফেলতাম, উপভোগ করার নামে আমি নিজেকে মানে অত দূরে নিতে পারতাম না, তাহলে আসলে এজন্য আমি একটা জায়গায় এসে পৌঁছাইতে পারছি এবং এখানে এসে আমি আলহামদুলিল্লাহ মানে কমফোর্ট ফিল করছি। সর্বশেষও না, তার মাঝে আমি অনেক কেঁদেছি। আমার জীবনটাই আসলে সংগ্রাম। আমি করোনার মধ্যেও রোজার ঈদ, যখন করোনা মানে দুর্বার গতিতে ছেয়ে গেছে করোনা, তখন রোজার ঈদের আগে আমার আত্মীয়, আমার খুব আপনজনকে কিভাবে কি দিয়ে আমি পোশাক আশাক দিব, কি বাজার করব, একটা টাকা ছিল না। করোনার শুরুতে আমি নিজেই মানুষকে সাধ্যানুযায়ী হেল্প করছি, কিন্তু একটা সময় আমার ঘরে বাজার নেই, আমার মা অসুস্থ, কেউ জানতো না। আমাকে চেহারা দেখলে আমরা মধ্যবিত্তদের একটা সমস্যা হচ্ছে, তারা কারো কাছে হাত পাততে পারে না এবং তাদের সমস্যাগুলো কেউ জানতেও পারে না। এরকম একটা সময় আমি অনেক কেঁদেছিলাম আল্লাহর কাছে এবং আল্লাহ তাআলা আমাকে অনেকভাবে হেল্প করছে। ইনশাল্লাহ সেটাও আমি বলবো সামনে। আমি আসলে ধৈর্য ধরতে পছন্দ করি এবং আমি জানি ধৈর্যশীলদের প্রতিদান অবশ্যই দিয়ে থাকেন সৃষ্টিকর্তা। এজন্য আমি মানে যে কোনো পরিস্থিতিতে ধৈর্য ধরতাম, প্রচুর ধৈর্য আমার। ঠিক আছে, আমি না খায় থাকলেও মানুষ বুঝতো না, আমি একদম ক্ষুধার্ত পেটেও আমার বন্ধুদের সাথে ঘুরতাম ফিরতাম, এলাকায় হাঁটতাম, কিন্তু তারা জানতোই না যে আমি কিছু খাওয়া দাওয়া করি নাই। এরকম অনেক হয়েছে এবং আমার শিক্ষক জীবনে এসেও এই সমস্যাগুলো হয়েছে, কিন্তু কেউ কখনো বুঝতে পারে নাই। আমি সেভাবে সবার সাথে চলছি। আমার জীবন থেকে শিক্ষা নেওয়ার বিষয়টা হচ্ছে পরিশ্রম এবং ধৈর্য ধরে পরিশ্রমটা করতে হবে, অধ্যবসায়ের সাথে করতে হবে এবং মানে সমস্ত আত্মীয় স্বজনকে রেখে আমি কিছু করে ফেলবো, অনেক বড় হব, এরকম জিনিসটা করা যাবে না। ঠিক আছে, আমার বড় হওয়ার পিছনে যেমন আমার প্রত্যেকটা মানুষের অবদান আছে, আমি চাই আমার এই অবদানটা, আমি এই যে জিরো থেকে হিরো হয়ে আসা, ঠিক আছে, আমি এক সময় খেতে পারতাম না, এখন আমি মানুষের খাবারের ব্যবস্থাও করতে পারি। এই অবস্থানটার পিছনে কিন্তু আমার একার অবদান না, আমাকে নিয়ে আসার পিছনে আমার ভাই বোন, আমার মায়ের খুবই অবদান আছে, আমার প্রতিবেশী যারা আমাকে সবসময় প্রশংসা বা বিভিন্ন ইসের মাধ্যমে সাপোর্ট দিয়েছে, তাদেরও অনেক অবদান আছে। আমি চাইবো প্রত্যেকটা মানুষ পরিশ্রম করেন। আপনার অবস্থান এখন যত নিম্নমানের হোক, আপনি পরিশ্রম করে নিজেকে যদি তৈরি করতে পারেন, ঠিক আছে, মানব সম্পদ হিসেবে যদি নিজে একটা প্রস্তুত থাকতে পারেন, আপনাকে সরানোর মতো আপনার অবস্থা মানে আপনার টার্গেটের থেকে আপনাকে পিছপা করানোর কেউ নাই। এজন্য আপনাকে এগিয়ে যেতে হলে আপনার টার্গেট অনুযায়ী আপনার টার্গেট নির্ধারণ করতে হবে, সেই টার্গেট অনুযায়ী আপনাকে পৌঁছানোর জন্য প্রচুর পরিশ্রম করতে হবে, প্রচুর। মানুষে কি বললো এটা দেখার দরকার নেই, আপনাকে পরিশ্রম করে যাইতেই হবে।